ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জের যমুনায় নদীতে মিশে যাচ্ছে শত শত ঘরবাড়ি। নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, তবে স্বাভাবিক রয়েছে তিস্তা নদীর পানি প্রবাহ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয়ের অতিবৃষ্টিতে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কুশিয়ারা নদীর পানি বাড়ছে অমলশীত, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে। সিরাজগঞ্জে 7 দিন ধরে যমুনার পানি বাড়ছে। তীরবর্তী শত শত ঘরবাড়ি নদীতে মিশে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। চরাঞ্চলের নিচু ফসলি জমি প্লাবিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পদ্মায় তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পানি বেড়ে ফেরিঘাটের পন্টুন সরে গেছে। বৃষ্টিতে সংযোগ সড়কগুলো পিচ্ছিল হওয়ায় যাত্রীদের ফেরিতে ওঠানামায় ভোগান্তি হচ্ছে। আপনার নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি আসা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পদ্মা যমুনাতে পানি বৃদ্ধি পেয়েছে। নীলফামারীতে স্বাভাবিক রয়েছে তিস্তার পানি প্রবাহ। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি সমতল বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন তো মনোগঞ্জের নদীতে পানি এখন স্বাভাবিক আছে, খুব দ্রুত নেমে যাচ্ছে, আরো নামবে। ফরকাস্ট বলতেছে। আমার মতে এটা নিয়ে আর তো চিন্তা করার কোনো কারণ নেই। লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি কয়েকদিন থেকে বিপদসীমার উপর নিচ গড়ায় ভাঙন দেখা দিয়েছে লালমনিরহাটের খুনিয়াগাছ ও রাজপুর এলাকায়। বাগান গাছ একটা নদী আসছে, এখন বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা থাকতেই পারিনি। আমার ভিটে বাড়িতে চলে গেছে, বাড়িঘর মনে করে শেষ হয়ে গেছে। যদি এই বাঁধনটা না হয় তাহলে হয়তো অনেক দূর যাইতে পারে। গাইবান্ধার প্রধান নদ নদীগুলোর পানি কোথাও কমছে, কোথাও বাড়ছে। একই রকম আছে কোনো কোনো এলাকায়। নেত্রকোনায় 2 দিন আগেই নেমে গেছে পানি, তবে রয়ে গেছে ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। শান্তা ইসলাম, 71। সিলেটের কানাইঘাটে বাড়ছে সুরমা নদীর ও অমলশীত, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসান আহমেদ সুজাত। সুজাত, পানি বিপদসীমার কি পরিমাণ কাছে রয়েছে এবং এ বিষয়ে নদী তীরবর্তী এলাকার যেসব বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। শুভ সকাল চৈতি। সিলেটে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি ভারতের মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই কারণে সিলেটের যে সকল নদ নদী রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, সারি, প্রত্যেকটা নদীর পানি কিন্তু বাড়ছে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে নদীর চিত্র একটু দেখাই, যে সিলেট শহরে কিন্তু সুরমা নদীর পানি বেড়েই চলছে এবং পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার নিচে থাকলেও কিন্তু পানির বৃদ্ধিটা অব্যাহত রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ যে আপডেট দিয়েছিল, সেই আপডেটে তারা বলেছে যে সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে যেখানে নদীর পানির বিপদসীমা হচ্ছে 12.75 সেন্টিমিটার, সেখানে এই মুহূর্তে নদীর পানি 12.76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সুরমা কুশিয়ারার মিলনস্থল সিলেটের জকিগঞ্জের অমলশীত পয়েন্ট, অর্থাৎ যেখানে বরাক নদী থেকে সুরমা এবং কুশিয়ারা শুরু হয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে বিপদসীমার কাছাকাছি রয়েছে কুশিয়ারা নদীর পানি, অর্থাৎ 15.40 সেন্টিমিটার। এছাড়া কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও বাড়ছে, শেওলা পয়েন্টেও বাড়ছে। এবং আমরা যেটা দেখেছি যে সিলেটের গোয়াইনঘাটে যে সকল নদী রয়েছে, বিশেষ করে পিয়াইন নদী, সেই পিয়াইন নদীর পানি কিন্তু বাড়লেও সন্ধ্যার দিকে অর্থাৎ কিছুক্ষণ পর সেগুলো নেমে যায়। এছাড়া কোম্পানিগঞ্জের যে ধলাই নদী আছে, সেই ধলাই নদীর পানি বাড়ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে যেহেতু ভারতের আসামে কিছুটা বন্যা হচ্ছে, তো সেক্ষেত্রে এই পানিগুলো যখন বাংলাদেশের দিকে চলে আসছে তখন কিন্তু সহসাই নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত আসলে সিলেটের যে কয়েকটি উপজেলা আছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, উসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, সেই সকল নদী তীরবর্তী এলাকার কিন্তু এখন পর্যন্ত কোনো বাঁধ ভাঙেনি। এবং যে সকল ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে সেগুলিতেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে বিজিবির পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, যাতে কেউ বাঁধ ভেঙে দিয়ে একটা
বিভ্রান্তিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকেও কিন্তু প্রশাসন নজরদারি রয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সব বাদ, আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে তাদের প্রস্তুতি রয়েছে। অর্থাৎ 2022 এবং 24 সালের মতো যদি কোনো আকস্মিক ঢল নামে তাহলে মুহূর্তের মধ্যে কীভাবে মানুষদেরকে উদ্ধার করা যায় সেটির প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। এবং আমরা সব মিলিয়ে উপজেলা প্রশাসনের সাথেও কথা বলেছিলাম, তারাও আমাদেরকে বলছেন যে কোনো ধরনের যাতে মানুষ বিপদে না পড়ে, সেই বিপদে না পড়ে অর্থাৎ যদি আকস্মিকভাবে কখনো বন্যা দেখা দেয় মানুষের যাতে মৃত্যু না ঘটে, মানুষজন যাতে নিরাপদে উদ্ধার করা যায় সেদিকে কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে। চৌধুরী সুজাত, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। এদিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ কাজকলে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্রায় 60 মিটার ব্লক পিচিং নদীতে মিশে যাওয়ায় ভাঙন আতঙ্ক বেড়েছে। চলতি মৌসুমে বাঁধটির অন্তত 150 থেকে 160 মিটার এলাকায় দেখা দিয়েছে ধস। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের চিলমারী রানীগঞ্জ ইউনিয়নের কাজকল এলাকায় ব্রহ্মপুত্রের নদের ডান তীর রক্ষা বাঁধ নির্মাণের মাত্র 2 বছর পর 2018 সাল থেকে ধস দেখা দেয়। প্রতিবারই জরুরি ভিত্তিতে মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। সর্বশেষ চলতি মাসের 1 তারিখে কাজকল এলাকার 3টি পয়েন্টে 100 মিটার ব্লক পিচিং ধসে যায়। তখন জিও ব্যাগ ফেলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হলেও 15 দিনের মাথায় একই এলাকায় আবারও ধস দেখা দেয়। উত্তর ওয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাজকল বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকা এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে যখন ভাঙন হয় বা কিছু একটু দাবি যায় তখন সামান্য 2-4 হাজার বস্তা দিয়ে জিও ব্যাগ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু এটা স্থায়ী কোনো হচ্ছে না এবং একখানে যখন নিয়ন্ত্রণ করে আবার আরেকখানে ভাঙে। এই বেড়ি বাঁধ দ্রুত ভাঙিয়ে যায়, আমাদের 200-250 পরিবার এখানে থাকার মতো জায়গা কোনোখানে নাই। অনেক হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে যাবে, মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাবে, তাতে আমরা আরো অনেক ক্ষতিগ্রস্ত হব। এই যে ভাঙচুর হইতেছে, 1 বছরে মনে করো 6 বার করে বাড়ি ভাঙচুর করা লাগে, আবার বাড়ি নতুন করে করা লাগে। আমাদের গরিব মানুষের জন্য অক্ষমতা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি মাসের শুরুতে 3টি স্থানে প্রায় 100 মিটার এবং বৃহস্পতিবার আরও প্রায় 60 মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে 400 জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। মেরামতের কাজ চলছে, আমাদের আগামী 4-5 দিনের মধ্যে এই কাজটি শেষ হবে, তখন সম্পূর্ণভাবে এটি নিরাপদ হবে। আমাদের অবজারভেশন রয়েছে, আরও যদি কোথাও এরকম ভাঙন প্রবণ দেখা যায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। 2016 সালে 448 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় এই বাঁধ নির্মাণ করা হয়। হাসান আহমেদ, 71। হাওরে পানি বাড়ায় এখন গোটা হাওর অঞ্চলে আতঙ্কের নাম ঢেউ বা আফাল। এবারও বর্ষা শুরু থেকে আফালের আঘাতে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। তাই ঢেউয়ের কবল থেকে হাওরের বসতি রক্ষায় প্রতিরোধ ব্যবস্থা নিতে সরকারের যথাযথ পদক্ষেপ চান ক্ষতিগ্রস্তরা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছরই সুনামগঞ্জের হাওরাঞ্চলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ঢেউয়ের আঘাতে শত শত ঘরবাড়ি বিলীন হয়। সম্প্রতি টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের সাথে যোগ হয়েছে ঢেউ। আর এই ঢেউয়ের আঘাতে জেলার বিশ্বম্বরপুর উপজেলার খরচার হাওরপাড়ের গ্রাম বাহাদুরপুর নিশ্চিহ্ন হওয়ার পথে। ঘরের চারপাশে বাঁশ আর কচুরিপানা দিয়ে কোনো রকমে বসত ভিটা ধরে রাখার চেষ্টা করছেন বাসিন্দারা। ঢেউয়ের তাণ্ডবে পরিবারের সদস্যদের নিয়ে চরম বিপাকে রয়েছেন আক্রান্ত পরিবারগুলো। গ্রাম যখন ঢেউ লয়, আমরা যে আসি ঘরবাড়ি অসহায় থাকি, আমরা যে পোলা পানে বাস্তব করতেছি, জানটি হাতে হলে বাস্তব করতেছি। এইখানটা গত কিস্তি নিচে এবার মেরামত করার পরেও আরেকবার তলকানি কুড়ো লয়ে আইছে। ক্ষতিছে আপনার ধরে লালি এই ফুটটি যে যা আছেন সব বাহাদুরপুর গ্রামের মতো ঢেউয়ের ঝুঁকিতে রয়েছেন হাওরের গভীর ও নদীপাড়ের হাজারো বসতি। সম্পদ ও জীবনের নিশ্চয়তার পাশাপাশি প্রকৃতির এই রোশানল থেকে বাঁচতে প্রতিটি গ্রামে স্থায়ী প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই মাথার ঢেউ এই মাথার ফেলা, বাচ্চা কাচ্চা লয়ে ঘরেই দেখবো না, বাচ্চা কাচ্চা সামলাইমু। ঢেউ আইলে স্যার ঘরের উপরে ঢেউ নিয়ে ঘরের ভিতরে ফেলায়। বর্তমানে ফাঁক ঘর উডানে নিয়ে বানছি,
সরকারে বলবেন যে আমরা যদি এরকম শক্ত করে বেরিবান দেওয়া দেয় তাহলে আমরা বাড়ি করো বা দুর্গ্রামটা থাকার আশা আছে। ঢেউ প্রতিরোধে হাওর এলাকায় হিজল করজ গাছ রোপণ ও জলজ উদ্ভিদের রক্ষণাবেক্ষণ সহ সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। প্রত্যেকটা গ্রামের আশেপাশে যে খোলা জায়গা আছে সেখানে করজ গাছ রোপণ করতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। হাওরে প্রচুর সরকারি জায়গা আছে, সেখানে যদি হিজল করজের বাগান সৃষ্টি করা যায় তার জনবসতির জন্য অনেকটাই উপকার হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি নির্মাণ না করার পাশাপাশি কম খরচে ঢেউ বা আফাল প্রতিরোধক ব্যবস্থার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে যদি এরকম ওই সমস্ত স্থানে বাড়িঘর নির্মাণ যথাসম্ভব পরিহার করা। আর ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার কথা জানান জেলা প্রশাসক। অলরেডি যেহেতু আমাদের ডিউটিন বরাদ্দ দেওয়া আছে, উপজেলাগুলোতে ডিউটিন বরাদ্দ দেওয়া আছে, সো এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেটি তথ্য জানাপূর্বক সেটি ব্যবস্থা নেবেন। ঢেউয়ের আঘাতে ইতিমধ্যে মৎস্যজীবী পরিবারের অন্তত 20টি ঘর হাওরে মিশে গেছে। আল ইমরান, ৭১। হাওরে পানি বাড়ায় এখন গোটা হাওর অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। সে বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে? ভাঙনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এছাড়া এ বিষয়ে উপজেলা প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে একটু জানবো। যেমনটা আপনি বলছিলেন, দেখুন সুনামগঞ্জে কিন্তু এই পানি এবং হাওর একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে সুনামগঞ্জে যখন বৃষ্টি হয় এবং পাহাড়ি ঢল আসে তখন কিন্তু এই অঞ্চলের মানুষ নতুন একটি দুর্যোগ বলবো না, অনেক আগে থেকে আফালের সাথে, যেটি দমকা হাওয়া বা ঢেউ যাকে বলা হয় স্থানীয় ভাষায়, এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যে এইখানটাতে দাঁড়িয়েছিলাম সেটিও কিন্তু আসলে এই পানি রয়েছে এবং এই যে বিস্তীর্ণ হাওর দেখছেন সেই হাওরের ঢেউ কিন্তু আসলে এইসব বসতিতে এসে আসলে আঘাত হানে এবং যখন প্রতিকূল আবহাওয়া তৈরি হয় তখন এই অঞ্চলের মানুষদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। কেননা এই আফালের সাথে টিকে থাকতে হয় তাদেরকে, দিনের পর দিন এভাবেই চলছে। অনেকেই বসত বাড়ি হারিয়ে আসলে অন্যত্র চলে যাচ্ছেন এবং তাদের বিকল্প যে থাকার জায়গা সেটি কিন্তু আসলে তৈরি হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ আমরা দেখছি না এসব বসত বাড়ি টিকিয়ে রাখা, অর্থাৎ আফালের কবল থেকে এখান থেকে যাতে কোনোভাবে রক্ষা করা যায়। এখানকার মানুষজন বলছেন তারা দীর্ঘদিন ধরেই আসলে এই অঞ্চলে বসবাস করছেন, তবে পানির সাথে যুদ্ধ করে তাদেরকে থাকতে হচ্ছে। তারা বলছেন সরকার যদি অন্ততপক্ষে এই বসতিগুলোকে রক্ষা করতে হয় তাহলে এই হাওর পাড়ে বেড়িবাঁধ তৈরি করা, পাশাপাশি এই বৃক্ষরোপণ থেকে শুরু করে জলজ উদ্ভিদ এই হাওরগুলোতে যাতে অন্ততপক্ষে রাখা হয় তাহলে ঢেউ উঠবে না, এমনটাই বলছেন। এছাড়াও সচেতন মহল বলছেন যে এই হাওর পাড়ে যে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করাটা হচ্ছে এই অঞ্চলের মানুষের জন্য অনেক বড় চ্যালেঞ্জের, তাই শিশু এবং নারীদের জন্য এটি হচ্ছে ঝুঁকির। অন্ততপক্ষে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসে এড়িয়ে চলার ক্ষেত্রেই মূলত পরামর্শ দিয়েছেন এই হাওর অঞ্চলে যারা সচেতন নাগরিকরা রয়েছেন। তো বলছেন যে অন্ততপক্ষে সরকারের পক্ষ থেকে ভাঙন প্রতিরোধে বা হাওরের আফাল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়, নতুবা এই অঞ্চলের মানুষজন দুর্ভোগে পড়বেন, আরো এক সময় হয়তো এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে বসবাস করতে হবে। তো এই ছিল সুনামগঞ্জের আফাল বা হাওর নিয়ে সর্বশেষ। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে। কুড়িগ্রাম থেকে ভাঙনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এই বিষয়ে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের যে চিলমারির রানীগঞ্জ এলাকায় যে ভাঙন চলছে, এই ভাঙনটি আসলে এলাকার লোকরা আতঙ্কিত হয়ে পড়ছে। তারা বলছে যে আসলে এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে ওই এলাকায় প্রায় 5টি গ্রাম ভাঙনের মুখে পড়বে এবং নদ নদী, তাদের যে জমা জমি, ঘর বাড়ি সবই তারা নষ্ট হয়ে যাবে এবং ভাঙন কবলিত হয়ে পড়বে। তারা বলছে যে আসলে তারা এই যে ভাঙনটি চলছে এই ভাঙনটির কথা তারা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। পানি উন্নয়ন বোর্ড
তাদের কথার উপরে দ্রুত জিও ব্যাগ কিছু ফেলেছে এবং তারা বলছে যে তারা ব্লকও ফেলবে ইতিমধ্যেই। আসলে এই যে বাঁধটি নির্মাণ করা হয়েছিল 2016 সালে নির্মাণ করার পরেও এটি আসলে অনেক কাজের মান অনেক নিম্নমানের ছিল বলেই এই ভাঙন চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। তারা বলছে যে 2016 সালে নির্মাণ হলো, 2018 সালে প্রথম এটি ধস নামে এবং কয়েক জায়গায় ভাঙন শুরু হয়। তারপরেই তারা দ্রুত এটি মেরামত করে। পরবর্তীতে এটি আবারও এই 1 মাসের মধ্যে প্রায় 3টি এলাকায় ধস নেমেছে। 150 থেকে 160 মিটার ইতিমধ্যে ভেঙে গেছে এবং এই ভাঙন কবলিত এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলছে ওই ভাঙন কবলিত এলাকায়। শুধু কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের যে চিলমারির যে ডান তীর ভাঙছে তা নয়, কুড়িগ্রাম জেলার 38টি পয়েন্টে ভাঙন চলছে এবং এই ভাঙন রোধ করার জন্য দ্রুত জিও ব্যাগ এবং ব্লক ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আসলে বর্ষা মৌসুম আসলেই যে ভাঙনটা শুরু হয়, এই ভাঙনের কারণে পানি উন্নয়ন বোর্ড তারা জরুরি ভিত্তিতে তারা যে কাজটি করে এবং এই কাজটি করার কারণে যে সামান্য কিছু হয়তো সময়ের জন্য হয়তো ভাঙন রোধ হয়, বাস্তব অবস্থায় আসলে ভাঙন এটি চলতেই থাকে এবং এই ভাঙনকে তারা রোধ করার জন্য তাদের মহাপরিকল্পনা নেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তারা জানায়। কিন্তু তাদের একটি মহাপরিকল্পনা না হলে স্বাধীনতার 55 বছর পরেও কুড়িগ্রামের যে নদী ভাঙনের যে দুঃখ এটি মানুষের থেকেই যায়। আসলে এটি কোনো পূর্ব পরিকল্পনা নেই, শুধু ভাঙন আসে, ভাঙন ক্ষণিকের জন্য রোধ হয়। বাস্তব অবস্থায় আসলে স্থায়ী কোনো কাজ না হলে এই ভাঙন আসলেই চলবে। কুড়িগ্রামের যে অবস্থাটি, এই অবস্থাতে ভাঙন রোধের জন্য তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটি পুরোপুরি সজাগ দৃষ্টি না দেয় তাহলে কুড়িগ্রাম, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ যেসব এলাকায় মানুষ ভাঙন চলছে। রাজু, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু মুস্তাফিজ। বন্যার পরে চট্টগ্রামের কাঁচা বাজারে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। বেড়েছে সব ধরনের মাছের দামও। ব্যবসায়ীরা বলছেন বন্যায় ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে মাছ ও সবজির দাম বেড়েছে। বাড়তির দিকে মাছ ও ডিমের দামও। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। চট্টগ্রামের সবজি ভাণ্ডার বলে পরিচিত দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ বা সাঙ্গু নদীর অববাহিকায় থাকা দোহাজারী ও সাতকানিয়া অঞ্চল। এবারের বন্যায় এই অঞ্চলের সব ধরনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী সময়ে এর প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের কাঁচা বাজারে। এরই মধ্যে সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। বাজারে আসতে আসতে এটা 200, 220, 120, এইটার নিচে তো নাই। সব জায়গায় বন্যা হওয়াতে সব জিনিসের দাম 50-60 টাকা করে বেড়ে গেছে। বন্যার আগে মরিচ ছিল 60 টাকা কেজি, এখন 160 টাকা। এখন অনেক ধরনের মাল আসতেছে না আরো দেয়। বন্যার কারণে প্রত্যেক সবজি আপনার অভাবটা পড়ছে, অভাবের কারণে প্রতি সবজি কেজি 30-40 টাকা বাড়ছে। বাজারে বাড়তি সব ধরনের মাছের দামও 320 থেকে 350 টাকা রুই বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। ইলিশের মৌসুম চললেও 2 থেকে 2,500 টাকার কমে মিলছে না প্রতি কেজি ইলিশ। রুই, কাতল এগুলোর দাম বেড়ে গেছে। যারা প্রজেক্ট করতো ওরা প্রজেক্ট ভেঙে গেছে বন্যার পানির কারণে। যেগুলো মাছ রাখতো, মাছ বড় হইতো, ওই সুযোগটা নাই, তাড়াতাড়ি ধরে বিক্রি করে ফেলতেছে। কিনে আনতেছি 350 টাকা প্লাস, কাস্টমারকে দাম দিব কত, সেলই করবো কত, ওই কারণে বন্যার কারণে অনেকটা প্রভাব পড়েছে বাজারে। বন্যার পরে স্বস্তিতে নেই আমিষের বাজারও। ফার্মের মুরগির দাম এ সপ্তাহে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকায়। ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। এদিকে বাজারে আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। আগে 125 টাকা ডজন ছিল, এখন 130 টাকা, 5 টাকা বাড়ছে ডজন। পেঁয়াজ ছাড়া সব পণ্যের দামই ঠিক আছে, এই সপ্তাহে কিছু বাড়ে নাই, পেঁয়াজের দামটা বাড়ছে। আদা রসুন আগের রেটে আছে, কিন্তু পেঁয়াজের দাম একটু বাড়ছে। পেঁয়াজ আপনার প্রতি কেজিতে 10 টাকা করে বাড়ছে। বন্যাকে অজুহাত করে বাজারে যাতে মাত্রাতিরিক্ত দামে পণ্য বিক্রি না হয় সেটি নিশ্চিতে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের।
প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে ক্ষেত ডুবে যাওয়ায় মানিকগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজিতে সবজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়ায় বিপাকে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি রাখতে হচ্ছে। এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। মনিরুল ইসলাম মিহিরের রিপোর্ট। মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহে যে সবজির দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা, সেই সবজি এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সবচেয়ে বেশি দাম কাঁচামরিচের। বাজার ঘুরে দেখা গেছে বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। শসার কেজি ১২০ থেকে ১৪০ টাকা। বেড়েছে পেঁপে, লাউ, কুমড়া সহ অন্যান্য সবজির দামও। ৪০ টাকার কাঁচামরিচের দাম উঠেছে ২৪০ টাকা। সবজির এমন বাড়তি দামে বিপাকে ক্রেতারা বাধ্য হয়ে চাহিদার তুলনায় কম সবজি কিনছেন। কেজি ভর্তি ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। প্রত্যেকটা সবজির দাম আসলে বৃষ্টির কারণে অতিরিক্ত হয়ে গেছে। ৫০ টাকা কেজি, ৪০ টাকা কেজি মরিচ আছে, মরিচ হয়েছে ২০০ টাকা। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি আড়তে সবজির সরবরাহ কমে যাওয়ায় খুচরা পর্যায়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। সবজির দাম অনেক কম ছিল, বৃষ্টির কারণে সবজির দাম বর্তমান সব তরকারির দামে ডাবল হয়ে গেছে। এই সপ্তাহে যেগুলো পাওয়া যায়, যেমন ৮০ টাকা, পটল ৮০ টাকা, এগুলো না পাওয়ার কারণে দাম বেশি হয়ে যায়। আর আড়তদাররা জানান টানা বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হয়েছে। পাইকারি আড়তগুলোতে চাহিদা অনুযায়ী সবজি আসছে না। পেঁপেটা একটু আমদানি আছে, আর তরকারি ঝিঙ্গা, কহি, ধুন্দল এগুলো একবারে কমে গেছে, নাই বলতেই চলে। সবজি আমদানি খুবই কম, এই কারণে বাজারটা একটু বেশি। বৃষ্টি বিদায় কৃষকের মাঠে থেকে তুলতে পারতেছে না, না তোলার কারণে বাজারে আসার কারণে একটু দাম একটু বেশি। এ বিষয়ে কৃষি কর্মকর্তারা বলছেন জেলায় ২৪১ হেক্টর জমির সবজি ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাস্তাঘাট ক্ষতি হওয়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বাজারে। ১২১ হেক্টর জমি ফসল অলরেডি তলিয়ে গেছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ক্ষতি পরিমাণ নিরূপণে কাজে ব্যস্ত আছে এবং কৃষি কর্মকর্তা এই বিষয়ে সজাগ আছে। এদিকে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়ায় এর প্রভাব পড়েছে মাছ মাংসের বাজারেও। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। গ্যাস সংকটে টানা ১.৫ বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না ১,০০০ শ্রমিক। কর্মকর্তারা জানান প্রতি মাসে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যে কারণে বেশি টাকার সার আমদানি করতে হচ্ছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। আশুগঞ্জ সার কারখানা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ ১০ জেলায় সার সরবরাহ করা হতো। সেই কারখানাটি চালু অবস্থায় ২০২৫ সালের ১ মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান তাদের চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না, যে কারণে পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। আজকে এই কারখানা বন্ধ থাকার কারণে একদিকে হাজার হাজার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের একমাত্র কাঁচামাল ন্যাচারাল গ্যাস, যাহা ব্রাহ্মণবাড়িয়াতে উৎপাদন, কিন্তু সেই গ্যাস সংযোগ আমাদেরকে না দেওয়ার কারণে দীর্ঘদিন পর এই কারখানাকে জরাজীর্ণ পরিস্থিতি দাঁড় করিয়েছে। শ্রমিক নেতারা জানান গ্যাস রেশনিং এর অজুহাতে বেশিরভাগ সময় কারখানার উৎপাদন বন্ধ রাখা হতো। এটি আসলে কোনো যৌক্তিক কারণ নয়। কারখানা বন্ধ রাখার পেছনে অন্য কারণ থাকতে পারে। এখন কারখানা বন্ধ থাকায় একদিকে যেমন বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নষ্ট হচ্ছে কারখানার দামি যন্ত্রপাতি। এখানে হাই স্পিড রোটেটিং যন্ত্রপাতি আছে, ওইগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, কার্যক্ষমতা হারাতে থাকে, যার ফলে এই কারখানা এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। মাসে ১৩৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হবার কথা জানিয়ে দ্রুত কারখানাটি খুলে দেওয়ার দাবি উপমহাব্যবস্থাপকের। আশেপাশে সোশ্য ইকোনমিক যেটা আর্থ সামাজিক উন্নয়নের যেটা, এটা আমরা দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং কৃষকেরা এই আশুগঞ্জ প্রিল এরিয়ার খুব ডিমান্ড, যেটা ইম্পোর্ট সারের সাথে মিলবে না। এটা অনেক রাত দিন পার্থক্য। ইম্পোর্টের সার সেগুলা কোয়ালিটি দিক দিয়ে অনেক হয়, তারপরও ঠেকার কাজ চালানোর জন্য ইম্পোর্ট সার করতে হয় সরকারের।
1981 সালে প্রতিষ্ঠার পর 1983 সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা। এর দৈনিক উৎপাদনের ক্ষমতা ছিল 1650 মেট্রিক টন। বনশ্রী হালদার, 71। গ্যাসের সংকটের কারণে টানা 1.5 বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। এতে বেশি টাকায় সার আমদানি করতে হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, গ্যাস সংকটের সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, আর বেতন না পাওয়া শ্রমিকদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। আপনি জানেন যে এই সার কারখানা থেকে উৎপাদিত সার কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ সহ অন্তত 10টি জেলায় সরবরাহ করা হতো। 1981 সালে কিন্তু এই সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। 1983 সালে এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে। শুরুতে কিন্তু এর উৎপাদন ক্ষমতা ছিল 1650 মেট্রিক টন। বিভিন্ন সময় গ্যাস রেশনিং নামে এখানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কিন্তু ক্রমান্বয়ে এই কারখানার উৎপাদন ক্ষমতা কমতে থাকে। এতে কারখানা আস্তে আস্তে কিন্তু এটি রুগ্ন কারখানায় পরিগণিত হতে থাকে। আপনাকে আমি এই কারখানার একটি চিত্র দেখাচ্ছি। এখানে কিন্তু প্রায় কারখানা বন্ধ থাকায় প্রায় বছরে 1800 থেকে যে 2000 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্মকর্তারা আমাকে বলেছেন যে এখানে সার উৎপাদন কমে বর্তমানে 1100 থেকে 1200 মেট্রিক টনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যদি গ্যাস সংযোগ পাওয়া যায়, এই তো পাওয়া গেলে এখনো তারা কিন্তু 1100 থেকে 1200 মেট্রিক টন সার উৎপাদন করতে পারবেন। বিভিন্ন সময়ে তারা আমাকে বলেছেন যে বিভিন্ন সময়ে কিন্তু এখানে সার সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও তা আসলে কাজে আসেনি। প্রায় 1.5 বছর যাবৎ এই কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে হুমকির মুখে পড়েছে এখানকার যারা কর্মচারী রয়েছেন। তারা বলছেন যে কারখানায় এখানকার যে সারের মান তা কিন্তু আমদানিকৃত সারের তুলনায় অনেক আমদানিকৃত সারের তুলনায় কিন্তু সেটা অনেক উচ্চমানের। এখানে সার উৎপাদন কৃষকদেরকে এখানে যে আমদানিকৃত সারের উপর নির্ভর করতে হচ্ছে। এতে করে কিন্তু কৃষকদের যে যথাসময়ে সার প্রাপ্যতা নিয়েও কিন্তু তারা অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এখানে আসলে স্থানীয়ভাবে যদি সার উৎপাদন করা হয় তাহলে প্রতি কেজি সারে খরচ পড়ে 40 থেকে 45 টাকা। জি, শুনছিলাম আমরা রুমি আপনার কাছ থেকে। আমাদের সাথে গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার যে সার কারখানা উৎপাদন বন্ধ রয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। খুলনার আলোচিত রূপসা ট্রাফিক মোড় থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 13 বছরেও এই কাজ শেষ না হওয়া নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই নির্দেশ দেন তিনি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রকল্প পরিচালক আরমান হোসেন ও তার সহযোগীদের শাস্তি পেতে হবে। কনক রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার আলোচিত রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প দেখতে আসেন মন্ত্রিপরিষদের সচিব নসিমুল গনি, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী। গত 4 জুলাই সারাদিন তদন্ত কমিটি গোটা প্রকল্পের খুঁটিনাটি পর্যবেক্ষণ ও স্থানীয় মানুষের দীর্ঘ 13 বছরের সীমাহীন দুর্ভোগের কথা শোনেন। নানান অনিয়মে বিরক্ত হয়ে তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি এক পর্যায়ে প্রকল্প পরিচালককে ভৎসনা করেন। বেকুব মনে হয় আমাকে দেখে তোমার, এখান থেকে পানি বেরোনোর রাস্তা তৈরি করো, সামনে দিয়ে রাখছো পা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে তদন্ত কমিটি খুলনা থেকে ফেরার 17 দিন পর গত 22 জুলাই একনেকের সভায় প্রধানমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীপন্থী ঠিকাদারি প্রতিষ্ঠান মিসেস মাহবুব ব্রাদার্সের লোকজন পালিয়ে যাওয়ার পর প্রকল্প পরিচালক আরমান হোসেনের আগ্রহে প্রকল্পের 80% টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হয়। প্রতিবেদন পেয়ে প্রধানমন্ত্রী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জন্মের পর থেকেই দেখতেছি রাস্তার অবস্থা খারাপ। এই রাস্তার কারণে আমাদের
দুইজনের প্রাণও গেছে। এই রাস্তার অর্থ এই আরমান লোপাট করেছে, যার কারণে আজকে এই রাস্তাটি দুর্ভোগে পরিণত হয়েছে। আমরা চাই পুনরায় এই কাজ চালু হোক, এই প্রকল্প চালু হোক, কিন্তু এই প্রকল্প অফিসারের দিয়ে নয়। সরকারের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, সেটা কি ধরনের দণ্ড, কি ধরনের ব্যবস্থা সরকার নির্দেশ দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা ম্যাজিস্ট্রেট থেকে বলবে, সেই ব্যবস্থা আমরা নেব। এর আগে গত বছরের 10 ও 11 অক্টোবর এই প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি বিষয় খতিয়ে দেখতে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে নির্মাণ কাজে ভয়াবহ অনিয়ম, গাফিলতি, দায়িত্বজ্ঞানহীনতার চিত্র ধরা পড়ে। এখানেও দায়ী করা হয় প্রকল্প কর্মকর্তা আরমান হোসেনকে। যেই কাজই করুন না কেন, প্রকৌশলীদের দায়িত্ব হলো কাজটি সঠিকভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বুঝে নেওয়া। এখানে যদি কাজে কোনো অনিয়ম পাওয়া যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলীগণ তাদের দায় এড়াতে পারেন। সড়ক নির্মাণ নিয়ে যারা অনিয়ম করেছে তাদের শাস্তি এবং নতুন করে অর্থ ছাড়ের মাধ্যমে আবার কাজ শুরু হবে বলে আশা করছেন এই অঞ্চলের মানুষ। কনক রহমান, ৭১, খুলনা। পিরোজপুরে ধর্ষণ মামলার ঘটনায় আসামি তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক SM মনিরুজ্জামান এই রায় দেন। একই সাথে অনাদায়ে তাকে আরও 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানান তিনি। এর আগে ভান্ডারিয়া উপজেলার বেতাগীতে 2020 সালের ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার হয় এক কিশোরী। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় দেয়। রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে, এমন দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় গণজাগরণ পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। নাহিদ বলেন, বর্তমান সরকার এতদিন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে সরাতে পারেনি, তাই এবার দেশের মানুষ রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেপ্তার দেখতে চায়। একই সভায় দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ হবে। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুপ, পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। এই গণভোট যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট যদি অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করব না। শিক্ষার্থীদের সাইপ্রাসে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাইপ্রাস এডুকেশন এক্সপো। ডেল্টা ইমিগ্রেশনের উদ্যোগে বৃহস্পতিবার নগরিক দ্য পেনিনসুলা চিটাগংয়ে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাইপ্রাসের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার সাইপ্রাসের প্রশাসন ও ভর্তি কার্যক্রম পরিচালক রবার্ট জিও ফ্রিজার্স। মেলায় শিক্ষার্থীদের সাইপ্রাসে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মেলায় শিক্ষার্থীরা তাৎক্ষণিক ভর্তি, বৃত্তির সুযোগ, ভিসা প্রক্রিয়া এবং সাইপ্রাসে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি জানার সুযোগ পান। আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সাইপ্রাস অ্যাকচুয়ালি ইউরোপে ঢোকার একটা গেটওয়ে হল সাইপ্রাস। আপনি ওই জায়গায় দুইটা সেমিস্টার কমপ্লিট করেন, 3টা সেমিস্টার কমপ্লিট করেন, অ্যাভাইলেবল ক্রেডিট ট্রান্সফার আছে, বাট শর্ত হইল অ্যাটলিস্ট 60% মার্কস থাকতে হবে। আপনার হচ্ছে মেডিকেল, আপনার ব্যাংক স্টেটমেন্ট 10 থেকে 12 লাখ টাকা, সেভিং অ্যাকাউন্ট প্রায়োরিটি, এটা একদিনের স্টেটমেন্ট। আর হচ্ছে অ্যাপোস্টাইল, আপনার ম্যাট্রিক ইন্টার সার্টিফিকেট জেনুইন কিনা, এগুলো মাইগভ বিডি থেকে অ্যাটেস্টেড করবে, আর কিছু না। চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।
করুন।